ফিরে চল মাটির টানে, যে মাটি চেয়ে আছে মুখের পানে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, মাটির ঘ্রাণ। আমরা কেউ মাটির ঘ্রাণ ভুলতে পারি না, যে যেখানেই থাকি, পৃথিবীর যে আনাচে কানাচেই থাকি না কেন, মাটির ঘ্রাণ, শেকড়ের টান, এটা ভুলবার নয়। আমরা নস্টালজিয়া হয়ে যাই। শুভ সন্ধ্যা। লেডিস আড্ডায় নারীদের আড্ডা, লেডিস ক্লাবে নারীদের আড্ডায় আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। নুসরাত জাহান, প্রভাষক, হারেজউদ্দিন সরকারি কলেজ, ফুলবাড়িয়া, গাজীপুর। এরপরে আছেন ডাক্তার নাহিদা ইউসুফ, মেডিকেল অফিসার, ডাক্তার এমআর খান শিশু হাসপাতাল। আপনাদেরকে আমাদের এই লেডিস ক্লাবের আড্ডায় আমন্ত্রণ। ধন্যবাদ। ধন্যবাদ। ছোটবেলায় অনেক ছড়া আমরা কাটি, তাই তো? কত কিছু এখনো মনে আছে না? আছে তো? আর আপনি তো এখনো শিক্ষকতায় আছেন, তো অবশ্য সেই ছড়ার এখনকার অবস্থানটা একরকম না। শেকড়ের টান। আজকের আমাদের বিষয় হচ্ছে মাটির ঘ্রাণ। তো মাটির ঘ্রাণ আর শেকড়ের টানটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বলুন। ধন্যবাদ মেমি আপু। ধন্যবাদ। ধন্যবাদ নেক্সাস টিভিকে আমাদের এরকম একটা চমৎকার সুযোগ করে দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা, মাটির ঘ্রাণ এরকম একটা অনুষ্ঠানে কথা বলতে পারার জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। নেক্সাস টিভিকে ধন্যবাদ। কারণ আসলে আমরা তো সেই মাটির মানুষই। বলতে গেলে মাটির মানুষ, মাটি থেকেই যার সৃষ্টি, আবার সেখানেই ফিরে যাওয়া। একদম। হ্যাঁ, ধর্মীয়ভাবে এটা আমরা বিশ্বাস করি। আর আমাদেরও তাই মনে হয় যে সেই পুরানো শেকড়ের টান, যেটা আমাদের, যেখানে আমাদের জন্ম, শৈশব, বেড়ে ওঠা, হ্যাঁ, মায়ের আঁচল, সেরকম আমরা তো সব সময় ওটা ফিল করি। মা মাটি বিষয়টা তো একটার সাথে একটা একেবারে জড়িত। হ্যাঁ, আপনি দেখেন মা আর মাটি, এটা প্রতিটা মানুষেরই আমার মনে হয় মাটির প্রতি তার অন্যরকম একটা টান। আমরা বলি না যে মায়ের একটা ঘ্রাণ আছে। এই মাটির প্রতি মানুষের আকর্ষণ, টান থেকে কিন্তু মানুষের অনেক কিছুর সৃষ্টি। আমরা যদি বলি আমাদের অর্থনীতি, রাজনীতি, আমাদের ভবিষ্যৎ, এগুলো কিন্তু এই মাটি থেকেই, মাটির টান থেকে কিন্তু সৃষ্টি হয়। আমরা আসলে কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করি। মাটির টানটা আসলে এটা অবশ্যই একটা আবেগ, ইমোশন, কিন্তু বাস্তবতা অনেক কিছুই আসলে। হ্যাঁ, বাস্তবতা অনেক কিছুই। সেই পুরানো দিন আর আজকের দিনের মধ্যে অনেক তফাৎ। এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মাঝে মাঝে নস্টালজিয়া হয়ে যাই। স্বাভাবিক, সেটাও স্বাভাবিক। তবে ভুলে যাওয়া উচিত নয়। কি বলেন আপনি? জি, অবশ্যই আপা, ভুলে যাওয়া উচিত নয়। আমাদের যেখানেই আমরা থাকি না কেন, কাজের তাগিদেই হোক বা অন্য কোনো কারণেই হোক, মাটিকে আমরা ভুলে যাব না। আর আমাদের মনে পড়বেই, এটা পড়াটাই স্বাভাবিক। আমরা যতই ব্যস্ততা থাকি না কেন, একটু আনন্দের খোঁজে হোক, একটু মাটির ঘ্রাণেই হোক, আমরা ফিরে যাবই। আচ্ছা নাহিদা, এই ফাঁকে একটা প্রশ্ন করি আপনাকে। আমার মনে হয় আমরা তিনজনই একটু আগে আলাপ করছিলাম যে আমরা ঢাকা শহরের আগে অন্য একটা শহরে আমরা ছিলাম, যেখানে আমাদের জন্ম, বেড়ে ওঠা। হ্যাঁ, তো আপনারও তো একটা ওরকম শহর ছিল বা গ্রাম ছিল। সেই স্মৃতিগুলো আপনি কি যান সেখানে, যাওয়ার সুযোগ পান? জি জি, অবশ্যই। আমি ছোটবেলা থেকেই, বিশেষ করে হচ্ছে ঈদের ছুটিতে যেতে হবে, এটা না গেলেই না, একটা রুটিনের মতোই অনেকটা, যে বার্ষিক পরীক্ষা শেষে অবশ্যই, মানে একদমই তখন চলে যেতাম আমরা শীতকালে, আর হচ্ছে ঈদের পরে ছুটিতে, এরকম একটা। এখন হয়তো বা তত যাওয়া হয় না ওভাবে রুটিন হিসেবে, কিন্তু চেষ্টা করি আর কি যাওয়ার জন্য। তো নাদিয়া আপা, আপনাকে আমি একটা জিনিস প্রশ্ন করি। ওই যে বললেন উনি যে শীতকালে, আমার কিন্তু স্মৃতি আছে, আমরা 3টা সিজনে নানার বাড়ি যেতাম, যেটাকে বলে নবান্ন। হ্যাঁ, বাংলাদেশের যে একটা বৈচিত্র্য আছে। যেমন শীতকালে আমরা রসের পিঠা খাওয়ার জন্য যেতাম, এবং ভোর রাতে
রসের সেই হাঁড়িটা নামানো হতো এবং ভোর রাতে সেটা রান্না করা হতো সেই পায়েসটা, এবং গরম গরম প্লেটে নিয়ে সবাই চুলোর পাশে বসে, মাটির চুলোর পাশে বসে সব খালাতো মামাতো ভাই বোনরা বসে খেতাম। এটা একটা আলাদা আনন্দ, এটার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম একেবারে। আর এই যে অন্য সিজনগুলোতে আমরা যেতাম, তো আপনার এরকম গ্রামের সাথে এরকম কিরকম যোগাযোগটা ছোটবেলায় ছিল, বা এখন সেটা ওই যে বললেন নস্টালজিয়া? হ্যাঁ, আমার ছোটবেলাটা আমি বেড়ে উঠেছি একটা নদীর সাথে, সে নদীটার নাম হচ্ছে আন্ধারমানিক নদী। তো তখন এই নদী ছিল সেই খুব একটা শান্ত, সব সিজনে সে শান্ত থাকতো, কিন্তু বর্ষায় বেশ অশান্ত। এই যে নদীর এক একটা রূপ তো ধারণ করে একটা সিজনে। এবং আপনাকে আমি একটা ইনফরমেশন দেই, এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র বলে না যে নদীও নারী, নারীর মতো, মানে নদীও নারীর মতন কথা বলে। হ্যাঁ, নদীও নারীর মতো কথা বলে। আমাদের এই নদীটা আন্ধারমানিক নদীর নাম হওয়ার পেছনে একটা কারণ ছিল, আধার রাতে মানিক জ্বলে আর কি, মানে ফসফরাস যুক্ত পানি, তো ওই জন্য রাতের বেলা আর কি জল জল করতো আর কি। আচ্ছা, হ্যাঁ, তো এই নদী আমাকে প্রায় সমুদ্রের ঢেউয়ে যেমন একটা সাদা সাদা এটা দেখা, ঠিক আপনার নদী। হ্যাঁ, আমরা কলেজ ফাঁকি দিয়ে ওই নদীতে নৌকা চড়তে যেতাম। তারপরে তো গ্রামের সাথে আমাদের যে রিলেশনটা, আমাদের বাড়ি 90 দশকে আমাদের বাড়িগুলোই তো এরকম ছিল, সেই মাটির চুলো। হ্যাঁ, শীতকাল আসলে আমরা হয়তো রস অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসতাম, কিন্তু ওই আবহাওয়াটা বাড়ির মধ্যে, বাসার মধ্যেই ছিল আমাদের ছোটবেলায়, আমরা ভাই বোনেরা মিলে। এবং সেটা নিয়েই তো একটা গেট টুগেদার, সবাই একসাথে হওয়া, সবার সাথে দেখা। তবে হ্যাঁ, বার্ষিক পরীক্ষার পরে নানা বাড়িতে চলে যেতাম। হ্যাঁ, নানা বাড়িতে যেতাম অথবা দাদা বাড়িতে যেতাম। তবে হ্যাঁ, পিওর গ্রাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমার দাদা বাড়িতে। সেই এখন তো গ্রামে অনেক পাকা রাস্তা হয়ে গেছে, কাঁচা রাস্তা নাই। আপনি যদি কাঁচা রাস্তার দেখা পেতে চান তাহলে ওখানে যেতে হবে। সেই বর্ষাকালেও সেই হাঁটু সমান কাদা। আচ্ছা, তো এখন তো অবস্থার পরিবর্তন হয়েছে, অনেক কিছু পাকা রাস্তা হয়ে গেছে। তো তারপরে সেই কুয়াশা, শীতের কুয়াশার কথা মনে পড়ে? হ্যাঁ, দূর থেকে হঠাৎ করে আমার যেমন একটা স্মৃতি আছে শীতের কুয়াশায়। বরিশালে ছিলাম, আমার বরিশালে জন্ম আমার। তো আমরা ভোরবেলা একদম আজানের সাথে সাথে আমরা দুই বোন পিঠাপিঠি অপেক্ষা করতাম রসালা কখন আসবে। এরকম দু কাঁধে হাঁড়ি নিয়ে আসতো। তো আমরা কুয়াশায় কিচ্ছু দেখতে পেতাম না, হঠাৎ করে দেখতাম যে একটা মানুষ, একটা করে মানুষ এরকম আসছে রস নিয়ে, এবং প্রত্যেকে এরকম ওয়েট করতাম, যে আগে পেতো সে তো রসালাকে আগেই ডেকে নিয়ে যেত। সেটা একটা অদ্ভুত স্মৃতি। আপনার কাছে চলে আসি নুসরাত আপা, যে প্রজন্মের বিষয় আসে। যেমন আমাদের বাবা মা ছুটি মানেই নানার বাড়ি, দাদার বাড়ি, মামার বাড়ি নিয়ে যেতেন। এখন প্রজন্ম থেকে প্রজন্মের একটা পরিবর্তন চলে এসেছে, তাদের যে নারীর টান শেকড়ের টান নেই, সেটা বললে ভুল হবে। এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন? পরিবর্তনটা আসলে এখন আমরা যেভাবে কনক্রিটের দেয়ালে আবদ্ধ, এই পরিবর্তনটা তো এভাবে থাকতে থাকতে আসলে হচ্ছে, কিন্তু ঠিক না। আসলে এই প্রজন্মকেও সেই নারীর টান, সেই শিকড়টাকে আমাদের বোঝানো উচিত। কিন্তু যেটা হচ্ছে যে এখন নানার বাড়ি, দাদার বাড়ি থাকলেও আমরা যেটা করি, বিদেশে চলে যাই। বিদেশে যাওয়ার মাঝে কোনো ভুল নেই, অন্যায় নেই, সবই যখন পৃথিবী খুলে গেছে, সন্তানকে সুযোগ থাকলে চেনানো উচিত। কিন্তু একটা রুটিন রাখা উচিত যে গ্রামের বাড়িটাও চিনিয়ে রাখা। আগে যেমন মানুষ একসময় চাকরি শেষে রিটায়ারমেন্টের পরে চলে যেতেন নিজের গ্রামে, গ্রামের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিতেন। এখন উল্টো হচ্ছে, মানুষ কিন্তু গ্রামের সব জায়গা জমি বিক্রি করে দিচ্ছে, শহরমুখী হচ্ছে, বিক্রি করে ঢাকা একটা ফ্ল্যাট নিয়ে থাকছে। গ্রাম কিন্তু হারিয়ে যাচ্ছে, গ্রাম আর গ্রামের মতো নেই। আপনার চোখে সেটা কিরকম, সেই পরিবর্তনটা আপনি তো দেখছেন, আপনার গ্রামের অবস্থাটা আপনি বলুন, কতটা পরিবর্তিত হয়েছে? হ্যাঁ, আমরা আসলে সবকিছুর সাথে খাপ খাইয়ে চলতে চলতে আমাদের পরিবর্তনটা হয়ে গিয়েছে। ইভেন দেখা যায় এখন আমাদের গ্রামে ওভাবে আগে যেভাবে যাওয়া হতো ওভাবে আমরা যেতে পারছি না এখন, কাজের জন্য হোক আর যে। কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম, হ্যাঁ, আমার পরবর্তী প্রজন্মকে আমি চেষ্টা করি যে টাচে রাখার জন্য, যেন মাটির শিকড়টাকে ভুলে না যায়। নিজের সময় যান আপনারা? জি, তার মানে আপনার নিজের আপনজন আছেন গ্রামে। আপা, আপনার কাছে চলে আসি, এটাও কিন্তু একটা ব্যাপার, গ্রামের বাড়িতে কাউকে থাকা, না থাকলে তো আর যাওয়া হয় না। যেমন আমার একটা কষ্ট আছে, আমি কিন্তু বরিশাল যতবার যাই, আমার নানার বাড়ি, দাদার বাড়ি আমি যাই। হ্যাঁ, কেউ থাকুক আর না থাকুক,
তারপরেও কাউকে না কাউকে পেয়েছি কখনো, কিন্তু এই গতবার কিন্তু আমার নানার বাড়িতে আমি কাউকে পাইনি, সব বাড়িগুলোতে তালা দেয়া। হ্যাঁ, আমি প্রত্যেকটা জায়গায় তাকিয়ে তাকিয়ে দেখি যে কত স্মৃতি, সেই ধান ক্ষেত, আমরা কোলা বলতাম বরিশালে, অনেকগুলো পুকুর। এবং আমার নানার বাড়িতে কিন্তু আমরা ছোট ছোট লঞ্চে বরিশাল থেকে উঠতাম, তারপরে কয়েকটা নদী পার হয়ে আমরা নৌকায় করে খালে যেতাম, এবং একটা শুধু একটা ঘাট ছিল। বাড়িগুলো ওরকম আছে, কিন্তু আমার যাওয়ার পথটা কিন্তু সেরকম নাই, পুরোপুরি গাড়ি গিয়ে এখন বাড়ির সামনে। হ্যাঁ, বাড়ির সামনে নদীগুলো কিন্তু মরে গেছে। তো আপনার গ্রামের কথাই সেটাই বলুন, যে এতক্ষণ যে একটা নদীর পারে, সেই নদীর কথা বলি, আন্দারমানিক নদী এখন আসে, আন্দারমানিক নদী নেই, ও মরে গেছে। হ্যাঁ, এখন একটা শীতকালে ওর শীর্ণতাই চোখে পড়ে। আমি এবার গত বছর, আসলে কিন্তু আপনার নদী মরে যায় না, নদী মরে যায় না, আমরাই হত্যা করি। আমরা যে নদীতে, আমার যেমন ছেলেবেলা, সেই আমাদের বাসার পেছনে একটা খাল আছে বরিশালে, যে খালটা গিয়ে মিশেছে কীর্তনখোলা নদীতে, এবং ওই খাল থেকে আমি ছোট ছোট লঞ্চ যেতে দেখেছি, বড় বড় নৌকো যেতে দেখেছি, আমরা সাঁতার কেটেছি, খেলাধুলো করে আমরা জোয়ারে ভেসে যেতাম, এবং ভাটায় সাঁতার কেটে আসতাম। এটা খুব মানে চ্যালেঞ্জিং ছিল। সেই খাল আর নাই, মরে গেছে। খাল তো মরে যায় না। আপনি এই যে, এটা না হলে প্লাস্টিকের ফুল, কিন্তু এটাকেও তো আমার একটু যত্ন করতে হবে, ধুলোটা মুছতে হবে। ঠিক আমাদের যে পরিচর্যার যত্ন এবং আমাদের যে দায়িত্ববোধ, সেই জায়গা থেকে তো আমরা সরে গেছি। এখন দেখেন, ওটার উপরে কয়েকটা সেতু হয়েছে, সেতু হলে কিন্তু আপনাকে এনভায়রনমেন্টের উপরে শুধু সেতু না, সবাই প্রত্যেকের জায়গা বাড়িয়ে 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 দখলও করছে। তো ওখানে দক্ষিণাঞ্চলে যেটা হয়েছে, দখলের চেয়ে আমার যেটা মনে হয়, এই সেতুগুলো করাতে আমাদের এই নদীগুলো কিন্তু মরে গেছে, এবং কারণের মধ্যে এটা একটা কারণ। এবং কিছু কিছু পেশা আছে ওখানকার যেগুলো হারিয়ে গেছে, যেমন অনেক জেলে ছিল, আপনার ফিশিং ট্রলার ছিল। হ্যাঁ, এই জিনিসগুলো হারিয়ে গেছে। আমরা ছোটবেলায় দেখতাম যে ওখানে এত প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, সেই মাছটা পাড়ায় পাড়ায় নিয়ে আসতো ওরা বিক্রি করার জন্য, কারণ পরিমাণ ছিল অনেক বেশি। এখন কিন্তু সেরকম হয় না, আড়তে উঠে একেবারে ঢাকায় চলে আসে। সেই আমরা মাছের গল্পে যাব, মাটির গল্পে যাব, অনেক আড্ডা হবে, আড্ডা আস্তে আস্তে আমাদের আরো জমবে। তো একটা বিরতিতে যেতেই হয়। লেডিস আড্ডার এই নারীদের, লেডিস ক্লাবের এই নারীদের আড্ডা কিন্তু আমাদের জমে উঠেছে। একটু পরে আমাদের আরও বন্ধুরা জয়েন করবে এখানে। আর এখানে তো যারা আমাদের সাথে জয়েন করতে চান, আমাদের আড্ডায় আসতে চান, স্ক্রিনে সব কিছুই দেওয়া আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আর নতুন যারা বন্ধু, তারা একটু ভালো করে পাসকোড দেখে আমাদের সাথে ভার্চুয়ালি জয়েন করার চেষ্টা করুন। ভালো থাকবেন। ফিরে এলাম লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। নেক্সাস মানি লেডিস ক্লাবের নারীদের আড্ডা, এবং এই আড্ডার একটা দারুণ প্ল্যাটফর্ম নারীদের জন্য এই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাব। আপনারা যারা এখনও আমাদের সাথে এই আড্ডায় আসতে পারেননি, স্ক্রিনে দেয়া আছে জুম আইডির পাসওয়ার্ড। প্রতিদিন 6টা থেকে 7টা সন্ধ্যা লেডিস ক্লাবের নারীদের আড্ডা। আমি প্রথমে একটু মাফ চেয়ে নিচ্ছি, আমি নামের কিছু ভুল করেছি। আসলে আমাদের কমন কিছু নাম থাকে। আপনার নাম আসলে ডাক্তার নাদিহা ইউসুফ, আমি বলেছি নাহিদা ইউসুফ। খুব সরি। কেন বললাম? মানুষ তার নিজের নামকে সবচেয়ে বেশি ভালোবাসে, তো এটা ভুল হলে আসলে বাবা মার দেয়া নাম। যাই হোক, মাছের ব্যাপার বলছিলেন যে মাছ এখন আর সেরকম পাওয়া যায় না। তো আপনার কি পরিবর্তনগুলো আপনি দেখতে পাচ্ছেন? আর আরেকটা কথা আমি জানতে চাই, সন্তানদের সাথে এই গল্পগুলো করেন? আমাদের কিন্তু নানি, মা, খালা এরা কিন্তু আমাদের সাথে গল্পগুলো করতো গ্রামের, কিভাবে বেড়ে ওঠা। জানি যে এখন না আমরা সময় ভালোভাবে দিচ্ছি, না বাচ্চাদেরও সময় আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু কোয়ালিটি টাইম বলে একটা জিনিস আছে। সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চার সাথে লেগে থাকলেই যে সন্তানকে সেই সময়টা দেয়া হয় তা না। আসলে আমরা কোয়ালিটি টাইম যেটা বুঝি যে ওই সময়টুকু শুধু যার সাথে আছি শুধু সেটাই, এর বাইরে আমার অন্য কোনো জগৎ থাকবে না। তো সেই কোয়ালিটি টাইম নিশ্চয়ই আপনিও দেন এবং এই গল্পগুলো করেন এবং করা উচিত। জি 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 আপু, করা হয়। এখন আমি তো ডাক্তারি পেশায় আছি, তারপরও চেষ্টা করি যতটুকু বাচ্চাকে সময় দিতে হবে আমি চেষ্টা করি দেওয়ার জন্য।
এবং বেশি কখন শেয়ার করি এই গল্পগুলো, যখন ওকে পড়াই, যখন বাংলা স্পেশালি বাংলা বইটা পড়াতে বসি, তখন এই রিলেটেড আমার ছোটবেলায় আমি কি করেছি, কিভাবে টাইম পাস আর করেছি। আমাদের তো অনেক ছড়া ছিল। হ্যাঁ, ছড়া ছিল। হ্যাঁ, যেমন ওই যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, মামার বাড়ির কথা আছে। হ্যাঁ, তো আসলে সাহিত্যের সাথে একটা সম্পর্ক থাকলেও নিজের এই যে আমাদের বাংলার যে রূপ, সেটা কিন্তু আমরা পেয়ে যাই। জি জি। তো তারপরে বলেন, এরকম বাচ্চাকে বলতাম আর কি, শেয়ার করি যে আমরা কি করেছি ছোটবেলায় এই টাইমটাতে। এখন ওরা শোনে মন দিয়ে? হ্যাঁ শোনে, ওরা খুব ইন্টারেস্ট ফিল করে, কারণ এখন বাচ্চারা একটু আত্মকেন্দ্রিক, নিজেদের কাজে ব্যস্ত থাকে। তো একটু এর বাইরে কোনো গল্প বা কোনো কাহিনী বা কোনো মানে আমাদের সাথে হয়ে যাওয়া কোনো স্মৃতি শেয়ার করলে ওরা খুব ইন্টারেস্ট ফিল করে। আসলে জেনারেশন টু জেনারেশন একটা গ্যাপ থাকবে। আমরা তো আমাদের বাবা মার মতো পুরোপুরি হইনি, তো এটা আমাদের আসলে চলে এসেছে। আমাদের প্রতিদিনের এই বন্ধুরা, এরা একেবারেই আলাদা করে সময় বের করে নেয় আমাদের সাথে আড্ডার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আগে সুরমা আপার কাছে যেতে চাই। সুরমা আপা কেমন আছেন? শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছি আমি। মাটির গান বলবো আপু। আমি প্রায় সময় আমরা তো ঢাকায় থাকি, ওইখানে মাটির ছোঁয়া খুব কমই পাই। ইট বালি সুরকি এগুলি, মাটির গান পাওয়া খুব দুষ্কর। আমি ঈদ আসলে যেভাবেই হোক আমি বাড়িতে চলে যাই, আমার শ্বশুর বাড়িতে। ওইখানে আমার ছেলেকে নিয়ে যাই, আমার হাজবেন্ড সহ আমরা ওই বাটির টানে ওইখানে চলে যাই। আর ছোটবেলায় বাবা মা এটা একদম প্রতি বছরই যান? বাড়িতে নিয়ে যেতেন। প্রতি বছরই মাটির টানটা আপা শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, জি জি বলুন। আচ্ছা, মাটির টানের বিষয়ে আমি 4 লাইন একটা গান করব। এই 4 লাইন দিয়ে বোঝা যাবে যে মাটির টান। আপনি মাটির ঘ্রাণ, মাটির টান নিয়ে একটু গান শোনান। সেদিনই তো শুনেছিলাম আপনি তো অনেক ভালো গান করেন। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা, তোরা দে না, তোরা দে না, এ মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে। ধন্যবাদ আবু, সবাইকে সুযোগ দিতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একদম গানটা আপনারা থাকুন, আমরা আবার একটু আমাদের এই আড্ডায় যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। দেখুন, মাটির টান মানুষের, হ্যাঁ মানে ভেতর থেকেই গানটা বের হয়ে আসলো, মাটি গায়ে মাখা। আমি বাইরে আমার এক বন্ধুকে দেখেছি, ও অনেককেই শুনেছি, আমি নিজে দেখেছি, ও কিছু মাটি বাংলাদেশ থেকে ও নিয়ে গেছে, নিয়ে সেটা সে তার ড্রয়িং রুমে রেখেছে। এবং এত ইমোশনাল, মানুষকে তো যেতে হয়। আমরা যেমন, আমি বরিশাল থেকে ঢাকা এসেছি, আপনি আপনার শহর ছেড়ে এসেছেন। সবচেয়ে কষ্ট হচ্ছে দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়া। হ্যাঁ, দেশের টান কিন্তু তখন আরো বাড়ে তাদের। তো আমি দেখেছি মাটি রেখেছিল, আসলে কথা বলার ওখানে তার বাড়িতে মাটি রেখেছিল। হ্যাঁ বলুন বলুন, গল্প শুনি। ভাষার একটা বিষয় আছে যেটা বললাম। আর আপুর সাথে যেটা বললেন একটু আগে যে বাচ্চাদের সাথে গল্প করি কিনা, ওরা যখন, আমাদের বাচ্চারা তো প্রচুর চকলেট খায়, কিটক্যাট, তারপরে হচ্ছে ক্যাডবেরি, হ্যাঁ ডেয়ারি মিল্ক, এগুলো খায়। তো আমরা বলতাম, আমি বলি যে আমাদের ছোটবেলার চকলেট কি ছিল জানো? পাটালি গুড় ছিল। বয়ম ভর্তি করা পাটালি গুড় থাকতো, যশোরের পাটালি গুড় নিয়ে আসা হতো, এবং সেই পাটালি গুড়ের স্বাদ ঘ্রাণ এতই ছিল, আমরা মুঠো ভরে নিয়ে নিতাম। ওইটাই আমাদের চকলেট ছিল কিন্তু ছোটবেলায়, তাই না? তো ওরা বলে এটা কি জিনিস। এখন ভেজালের ভিড়ে এই পাটালি গুড় সত্যিকার অর্থেই বাসায় সেরকম আনাও হয় না, কারণ অধিকাংশই ভেজাল। এই কারণে ওরা আসলে চিনেও না। তারপরও এই যে ওদেরকে এগুলো চেনানোর জন্য হলেও আমরা কিন্তু যাই, একবার করে দেশের বাড়ি যাই ওদেরকে চেনানোর জন্য। মাটির টান, সেটাই না আসলে, সেটা তো আছে। আমরা আরেকবার একটু চলে যাই, আমাদের যারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। রেবেকা আপা, রেবেকা আপা কেমন আছেন? শুভ সন্ধ্যা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ।
শুনলেন তো আমাদের এই আজকে যে আড্ডার topic, গল্পগুলো। এটা আমি বলি। জি বলেন আপা। না, বললাম যে জানেন তো আমাদের আজকের আড্ডার গল্প মাটির ঘ্রাণ। জি জি আচ্ছা, আসলে মাটির ঘ্রাণ বলতে আমার মনে হয় নারীর টানকে কিছুটা মাটির ঘ্রাণ বলা যায়। একদম। কারণ আমি যেখানে জন্মস্থান আমার যেখানে, সেখানকার প্রতি এটা প্রত্যেকেরই টান থাকে, আমারও আছে। হ্যাঁ, তো ওখানে যাওয়ার কথা বললে বা ওইখানকার নামটা শুনলেই মনে হয় যে একটা নারীর টানে বা মাটির গন্ধে চলে যায়। তো এরকম একটা ব্যাপার সবসময় থাকে, ছোটবেলার সে স্মৃতিগুলো চলে আসে। আবার একদম। এখন তো আসলে ওগুলো ওইভাবে পাই না, তবে হ্যাঁ এখন এই রিসেন্ট কয়েকদিন আগে আমরা কিছু বন্ধুরা মিলে একটা জায়গায় গিয়েছিলাম বেড়াতে। তো সেখানে আমরা একটা জায়গায় খুব সুন্দর গ্রামের একটা ভাব পেয়েছি। এই জন্য আমাদের কিছু বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের একসাথে আমরা খুব মজা ধন্যবাদ করেছি। ওটাও আপনাকে, একটা মাটির ধন্যবাদ। ঘ্রাণই বলে, কারণ এটা একটা আন্তরিকতাকেও মাটির ঘ্রাণের মধ্যে ফেলা যায়। জি জি। হ্যাঁ, তো আমরা সবাই মিলে যে জায়গায় থাকবো বসবাস করবো, ঢাকা শহরে তো আসলে ওইরকম কিছু আমরা পাই না। তো গ্রামের ভাব এবং মাটির টান, এটা যে কি সুন্দর একটা জিনিস। আর ঘ্রাণটা আর মানে বৃষ্টি ঢাকা পড়লে শহরের মাটি তো লাল মাটি। হ্যাঁ, ঢাকা লাল শহরের মাটি আর তো লাল বৃষ্টির মাটি। পরে হ্যাঁ, লাল মাটি আর বৃষ্টির পরে যে মাটির ঘ্রাণটা পাই, ওটা আমার খুব প্রিয় ঘ্রাণ। আচ্ছা, সত্যি কথা। ধন্যবাদ এটা আসলে ধন্যবাদ, সত্যি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে শেফালি আপা। শেফালি আপা, মাটির ঘ্রাণ, মাটির গল্প হচ্ছে। আসলে তো মাটি একরকম না, মাটি অনেক রকম। এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, হ্যাঁ অনেক রকম মাটি। তো সেই বিভিন্ন রকম মাটি নিয়ে আপনার অভিজ্ঞতা বলুন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? একদম শুনতে পাচ্ছি ভালো শোনা মতোই। যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গতকালকে আমি শীতের যে পিঠার যে ইটা ছিল, প্রোগ্রামটা ছিল, যে ওই প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম গেস্ট হিসেবে গতকালকে। আচ্ছা। তো এই এই অনুষ্ঠান করে এখন লেডিস মানে ক্লাবের আমি একদম প্রেমে পড়ে গেছি বলা চলে। তো সেই থেকে আজকে আমি প্রথম এই গ্রুপে জয়েন করলাম। যাই হোক, আপনাকে আজকে মানে হোস্ট হিসেবে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে, কারণ আমি আপনার ধন্যবাদ। কিন্তু অনেক ভক্ত। আচ্ছা, অনেক আপনি আগে প্রথম থেকেই জয়েন আপনার করেছেন তো, এজন্য দেখে- আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি একটা হাততালি দিয়ে। সবাই আপনাকে জানাচ্ছে জি, সুস্বাগতম। আর যেটা হচ্ছে মাটির ঘ্রাণের কথা বলা হচ্ছে, যে আমি ছেলে মেয়ের পড়াশোনার জন্য আমার ঢাকায় থাকা, কিন্তু আচ্ছা। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম গ্রামের দিকেই থাকি। ও, গ্রাম বলতে আমি টাঙ্গাইল জেলায়, যে মধুপুরের পরে যে সেই ঘাটাল মধুপুর এবং তো দারুণ মধুপুরের সুন্দর, মাঝখানে আমাদের, সবুজের হ্যাঁ, সমারোহ। মধুপুর আর ঘাটালের মাঝে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সৎসঙ্গ বাংলাদেশ। ওইটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো ও, ওই সুন্দর জায়গাতে আমি জায়গা। সবসময় থাকি, এবং আমরা সবসময় কিন্তু মাটির ঘ্রাণের সাথেই মিশে থাকি। বাহ, ওখানকার আলো, হাওয়া, বাতাস ভাগ্যবান আপনি, সবসময় ভাগ্যবান। কিন্তু একটা, হ্যাঁ হ্যাঁ, গ্রামীণ একটা ভাব, এবং শহর এবং গ্রাম দুটো মিলে মিশে কিন্তু আমার জীবন। সেজন্য মাটির ঘ্রাণটা আমি খুব ভালোভাবে বুঝি এবং অনুভব করতে পারি। অনেক তো অনেক সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আপনাকেও প্রথম জয়েন ধন্যবাদ। করলাম। জি, শানু আপা। আপু আসসালামু আলাইকুম। আপনি কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? খুবই ভালো আছি। শুভ সন্ধ্যা। আপনাদের দেখে বেশি ভালো আছি। আমি আপনাকে দেখে অনেক ভালো আছি। জি বলুন। আমি হলো শ্রীরামপুর, যখন আমার মামুগো বাড়িতে বেড়াইতে যাই তখন মাটিতে বসি, আর মাটি দিয়ে অনেক মানে চুলা টুলা হাঁড়ি পাতিল বানাইতে ও, গেলে খুব ভালো লাগে। আপনি মাটি আমার দিয়ে বরিশালের খেলাধুলা করতে বই। সুন্দর লাগে। কিন্তু সবাই আপনি কি পার্টি আচ্ছা। ফিরি এগুলো দেখো, তুই মাটিতে বসবি না, মাটিতে বসে কোথাও শহরে তোরা কি পাকা করে থাকো, তোরা মাটিতে কিন্তু খালি পায়ে হাঁটতে চাইলে দেয় না, মাটিতে বসে পড়ি, বসতে দেয় না, সবাই না পাটি টেটে বিছাই। আমি এত বলি আমার খুব ভালো লাগে। খেতে যাই, ওইখানে বসে এই টমেটো থাকলে, কাঁচামরিচ থাকলে, ধুইনা পাতা থাকলে ওগুলো দিয়ে ভর্তা বানাই খাই, মানে বড়ই ভর্তা, ভালো লাগে। বড়ই ভর্তা, আরো কত কিছু। আপনি কলা গাছে উঠে ভর্তা, বড়ই পেরেছেন?
হ্যাঁ, অনেক রকমের ভর্তা বানাই, ওইখানে বসে বসে খাই। মানে আবার এই যে মানে বিভিন্ন মনে করেন যে পিঠা টিঠা ওইখানেই বলি যে এইখানে বসে বানাও, ঘরে যাওয়া লাগবে না, বাড়িতে যাওয়া লাগবে না, এইখানে বসে। তখন দেখা যায় পিকনিক করে, ওইখানে চাল টাল দিয়ে খিচুড়ি রান্না করা বা সিন্নি রান্না করা, এগুলো সব ওখানেই হয়। আর ওইখানে আপনি তো পানি মনে পুষে হয় ওখানে আমার দেশি সবাই বোন, খায়। আপনি তো মনে হয় আমার দেশি পানি বোন। পুষে তারপর ক্ষেতের আরে মাঝখানে, আপা তো গ্রামের মানুষ একটু লজ্জা পায়, ক্ষেতের মাঝখানে বসে আমাকে আমরা পাত্তাই খাইতেছি, দিচ্ছে না। মানে হ্যাঁ কাছে একটু লজ্জা লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি কই এখানেই বসো, ঘরে আপা বরিশাল চলে গেছে আসলে। এখানে ঠিক আছে আপা, অনেক ধন্যবাদ। বললাম যে আপনি আমার দেশি বোন, বরিশাল। আপনি আসলে এখন এই মুহূর্তে বরিশালই চলে গেছেন, বুঝতে পেরেছি। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে আবারই ফিরে আসছি। চলে এলাম লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা কতটা জমে গেছে দেখতেই তো পাচ্ছেন। যারা এখনো বাকি আছেন নতুন বন্ধুরা, চলে আসুন, স্ক্রিনে দেয়া আছে আমাদের জুম আইডির পাসওয়ার্ড। একটু আগে আমরা গল্প করছিলাম শীতের সেই ঠান্ডায় গোসল করব না, কি যে জোড়াজুড়ি বকাবকি। তারপরে আমার আব্বা যেটা করতেন যে পানিটা বালতিতে করে করে রোদে দিয়ে রাখতেন যাতে পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এরকম আমার অনেক স্মৃতি আছে। আপনার স্মৃতিগুলো বলুন নুসরাত আপা। হ্যাঁ, শীতের বেলা তো গোসল করার একটা মহা মুশকিলের বিষয় ছিল। তারপরে আমরা কেন যেন গোসল করতাম আমরা, কারণ ওই যে সাঁতার কাটা যাবে, উপরে রোদ থাকতো, এবং একটা সময় সাঁতার কাটতে কাটতে না আমাদের ওই যে গোসলের সময়, সাঁতার কাটার সময় কি আপনি এই কাজটা করতেন? আমি যখন নামতাম একটু পা দিতাম, আবার উঠাতাম, ঠান্ডা আবার একটু এরকম করতে করতে, হ্যাঁ এরকম করতে করতে তারপরে গায়ে পানিটা শোয়াতাম। হ্যাঁ, শোয়ে যখন যেত পানিটা, তখন হঠাৎ করে ডুব দিয়ে কখন শেষ আর নেই ঠান্ডা। হ্যাঁ, এটা হলো শীতের বেলার কথা। আর গরমের সময় তো উঠাতে পারতো না আসলে। সাঁতার কাটতে কাটতে আমাদের গায়ের উপরে একটা শ্যাওলার মতন একটা সাদা আবরণ পড়ে যেত, সেই গায়ের রংটা কালো হয়ে যেত, একটা কাদামাটির আবরণ পড়ে যেত। আবার আম্মা লাঠি দিয়ে মেরে আবারও গোসল করাতো বাসা নিয়ে এসে। এই ছিল। আর নাদিয়া আপা, আমার যেমন মনে পড়ে একটু আগে আমরা যে বলছিলাম তেঁতুলের আচার বা অনেক আচার শুকা দেয়া হতো রোদে, এবং এটা নিয়ে অনেক মজার ঘটনা আছে আমাদের প্রত্যেকের লাইফে। আপনার লাইফে কি আছে? এরকম চুরি টুরি করে খেয়েছেন? এখন প্রথম কথাই বলতে গেলে আমি খুবই লক্ষ্মী একটা বাচ্চা ছিলাম ছোটবেলা থেকেই। তো আমার কাজিনরা ছিল, ওরা খুব দুষ্ট না, তবে স্মৃতিগুলো তো আছে, এরকম বানাতো আমসত্ত্ব আচার রোদে শুকাতে দিলে চুরি করে খাওয়াটা তো স্বভাবতই। তাহলে লক্ষ্মী বাচ্চার সাথে আর বেশি দূর এইসব গল্প আগাবে না, অন্য গল্পে চলে যাই। আমি এই শীতকালের একটা স্মৃতির কথা বলি, সেটা হচ্ছে অনেক ভোরে শীতকালে এত কুয়াশার মধ্যে গ্রামে চুলার পাড়ে বসে আগে গরম গরম পিঠা বানাতো, আর কাঁপতে কাঁপতে সেই পিঠাগুলি খাওয়ার স্মৃতিটা একদম খুবই নাড়া দেয়। খুবই মিস করি এই স্মৃতিগুলা আসলে। তারপরে রোদটা উঠা মাত্রই রোদ পোহানোটা তো খুবই মিস করি জায়গাটা। তারপরে তো এবং সেই নিয়মিত রোদ লাগানোটার জন্য আমাদের এনার্জিটা অনেক ভালো ছিল। ভিটামিন ডি তখন আমরা এতটা কনসিয়াস ছিলাম না, প্রয়োজন হয়তো হতো না, ওই সময় ভিটামিন ডি এর অভাবও ছিল না। আর এখন আমরা কিন্তু ভিটামিন ডি হ্যাঁ মানে শূন্যতায় ভুগছি কিন্তু। সেটাই। তো আমরা আবার একটু জুম আইডিতে চলে যাই, জুম আড্ডায় চলে যাই। সামান্থা, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি তো অনেক তোমাকে সুন্দর লাগছে, অনেক ভালো আছো তুমি। বলো, মাটির ঘ্রাণ। সামান্থা, গ্রামে যাও? আসলে হচ্ছে আমি রাজবাড়িতে থাকি, আমার গ্রামের বাড়ি হচ্ছে রাজবাড়ি, কিন্তু আমার ফুপুরা সবাই মিলে যখন আমাদের বাসায় আসে কি যে মজা হয়। সবাই মিলে আসে, আমাদের আসতো ফুপুরা সবাই, প্রত্যেক বছর আসতো 2021 সাল পর্যন্ত। এখন তো সবাই ব্যস্ত হয়ে গেছে, এখন আর ওইভাবে আসে না, মনটা খুবই খারাপ হয়। কিন্তু সবাই মিলে যখন আসতো আমার খুব ভালো লাগতো। আর এখনো ছোট ফুপু আসে, প্রায় আসে, আমাদের প্রত্যেক মাসে দেখা করে যায়, খুব ভালো লাগে। কিন্তু সবাই মিলে যে আসতো, সবাই মিলে ওটা কমে গেছে, বুঝতে পেরেছি, এটাই স্বাভাবিক। পিঠা তো খুব খাচ্ছ শীতের, তাও তো তুমি অনেক সুন্দর জায়গায় আছো। হ্যাঁ, শীতের পিঠা তো খুব খাচ্ছ। হ্যাঁ খাচ্ছি তো, পাটিসাপটা আম্মু বানিয়েছে। একা একা খাও?
ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না তুমি চলে আসো, তোমাকেও দিব। তোমার আমার বাসা তো ডিস্টেন্স না, চলে আসো একদিন। আচ্ছা ইনশাল্লাহ। তো ভালো থাকো সামান্থা, আবার কথা হবে। নাহিদা নেলি আপা, সালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম মিমি আপু, ভালো আছি ওয়ালাইকুম আসসালাম। আমার কিন্তু মনে আছে আপনার গাছগাছালির কথা। তো আপনি তো এখনো মাটির সাথেই বসবাস করেন। হ্যাঁ অবশ্যই, বলুন। সেটাকে তো অস্বীকার করা যাবে না। আসলে শহরে জন্ম হলো, কিন্তু বছরে 2-3 বারই কিন্তু গ্রামে যাওয়া হতো। তো যখনই সুযোগ পেতাম যেতাম। তো আর গ্রামে গেলে পাইকে ওখানে ছুটি, মানে ওখানে আর মানে পাওয়ার আগের মতো কি সাঁতার কাটেন গ্রামে গিয়ে? হ্যাঁ, খেলা, মাঠে নিয়ে খেলা করা, পুকুরে ধাপাধাপি করা, সবকিছুই করতাম। ওইটাই যেন মাটির সাথে একটা রক্তের সম্পর্ক হয়ে গেছে আমাদের। আচ্ছা আচ্ছা, এখনো আছে যোগাযোগটা হ্যাঁ গ্রামের এখনো সাথে? আছে, আচ্ছা এখনো যাওয়া হয় মাঝে মাঝে গ্রামে। আচ্ছা, আগে নিশ্চয়ই অনেক খাল ছিল, পুকুর ছিল, সেগুলো আছে? আচ্ছা আছে, কিছু কিছু আছে অবশ্য। এখন তো অনেক সুন্দর সুন্দর ঘর হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে গ্রামে। আচ্ছা, তবু আছে, মোটামুটি অনেক সুন্দর আছে, এখনো অনেক সুন্দর আমাদের গ্রাম। জি অনেক ধন্যবাদ আপা, নেলি আপা। হাসিনা আপা, মাটির দিকে তাকালে কেমন লাগে আপনার? মাটির ঘ্রাণটা কেমন মনে আছে? ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বলি কি হাসিনা আপা, মাটির দিকে তাকালে, মাটির দিকে তাকালে কেমন লাগে? মাটির একটা ঘ্রাণ আছে, সেটা কি পান? আপু হ্যাঁ অবশ্যই পাই ওইটা, কারণ আমি যেখানে থাকি এটা হচ্ছে পৌরসভা, কিন্তু তারপরে হচ্ছে এখন একটু ভিতরে দিয়ে গেলে আমাদের একটা ট্যাগ আছে, বিশাল বড় বড় লাল মাটি, এটাকে আমাদের এলাকায় আর কি আমাদের বাসায় ট্যাগ বলে ওইটাকে। আচ্ছা, তো ওইটাতে গেলে না ওই মাটিটা হচ্ছে অনেক পিচ্ছিল। তো ওই যে মাটির যে বৃষ্টি হলে একরকম পিচ্ছিল হয়ে যাওয়ার ওইটার একটা গন্ধ আছে, আর বেশি যখন রোদে আমরা যেটা সোদা গন্ধ বলি, প্রথম বৃষ্টির মাটি ভিজলে যে একটা গন্ধ বের হয়, আমাদের এটা খুব প্রিয় একটা গন্ধ। তো হচ্ছে আমরা যখন ছোটবেলায় ওই আমাদের ওই ট্যাকের মধ্যে অনেক ধরনের ফলের গাছ ছিল, যেমন ওই যে দেশি খেজুরটা, যেটা আমলকি, তারপরে হচ্ছে এরকম কিছু জিনিস ছিল যেগুলো হচ্ছে আমরা ভোরে ঘুম থেকে উঠে মানে পাকতো যে সিজনে, পাকার সিজনে আমরা হচ্ছে বাড়ি থেকে সব মানে কার আগে কে যাবো ওইখানে দৌড়ে তো যাইতাম ওগুলো আনার জন্য। ওই যে মাটিতে পড়ে থাকে না, ওই মাটিতে পড়ে থাকা জিনিসটা কিন্তু এটা হচ্ছে খেয়াল করলে, মনোযোগ দিলে বোঝা যায়। এখন ফিল করি, তখন করতাম, কিন্তু এখন বেশি মনে হয় ওইটা পাই না দেখি। অনেক 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 ধন্যবাদ হাসিনা আপা। নাসিমা আলী, হ্যাঁ নাসিমা আজিম। আচ্ছা একটা কথা জানতে চাই, নাসিমা আজিম আসসালামু আলাইকুম, একটু আনমিউট করতে হবে, শুনতে পাচ্ছেন নাসিমা আজিম আপা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিস্টার্ব শোনা যাচ্ছে না কিছু? এখন শোনা যাচ্ছে নাসিমা আজিম আপা? এখন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। আমার একটা প্রশ্ন আছে, বাচ্চা যখন প্রথম মাটিতে হাঁটা শুরু করলো, আপনার সেই অনুভূতিটা কি বলুন? সেই অনুভূতিটা তো ভাষা প্রকাশ করা যাবে। একদিন রাত তখন 1টা বাজে, হঠাৎ করে ঘুম ভেঙে সে দাঁড়ায় গেছে ওর বাবার পিঠের উপর হাত দিয়ে, ওর বাবার পিঠে ওর বাবা লাফ দিয়ে উঠে গিয়ে দেখো তখন মেয়ে হাঁটা দিছে। মানে সেই আনন্দ, সেই রাত 1টার সময় বাবার চিৎকারটা, মানে সেটা আমি মানে আমার মনে হয় কানের মধ্যে এখনো বাজে। আর তখন মনের মধ্যে একটু নিশ্চিন্তা হইলাম যে না বাচ্চা হাঁটবে, হাঁটা দিচ্ছে। হাঁটার ব্যাপারে একটা মা তো চিন্তা থাকে, কথা বলবে কখন, হাঁটবে কখন। ঠিক ওই দিন আমার হাঁটার ব্যাপারটা নিশ্চিন্ত হইলাম। আর এইটা হলো আমার খুব একটা মানে স্মৃতি বলার মতন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো লাগলো জেনে। এবার হোসনিয়ারা আপা, হোসনিয়ারা আপা শুনতে পাচ্ছেন আমার কথা? হোসনিয়ারা আপা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মমি আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আমি খুব ভালো আছি। খুব শীত লাগছে নাকি আপনার? আপনি ভালো আছেন আপু? আমি শুনতে পাচ্ছি না, আমি আপনার ভক্তদের মধ্যে আরেকজন ভক্ত। জি জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ভালো লাগে। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? এখন তো আপনাকে দেখতে পাচ্ছি না আপু। দেখবেন, এই যে দেখছেন, এই তো দেখছেন তো, এই তো শুনতে পাচ্ছেন আপু? আমি শুনতে পাচ্ছি। মাটির ঘ্রাণ নিয়ে বলুন।
নেটের সমস্যা, নেটে অনেক সমস্যা আসলে। মানে আমার লাগতেছে আচ্ছা, একটু মনে হয় সমস্যা হচ্ছে, আমরা আবার ফিরে আসব। এই যে গল্পগুলো করছিলেন, সন্তান প্রথম মাটিতে পাড়া দিল, হাঁটলো, আরেকজন বললেন মাটির ঘ্রাণ। হ্যাঁ, তো আসলে আমরা সবাই খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। নুসরাত আপা কিছু বলেন, একটু গান কবিতা কি কিছু করবেন নাকি? আপনি শুরু, ঠিক আছে, তাহলে আমরা একটু বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে দেখা যাক কার গান কার কবিতা শুনতে পাই। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি আমাদের সময় মতোই। আপনারা থাকুন, আড্ডা কিন্তু অনেক জমে উঠেছে, অনেক ইমোশনাল কথা হচ্ছে, ভালো লাগার কথা হচ্ছে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে। জীবনানন্দ দাশের এই কবিতাই বলে দেয় মাটির টান কতখানি আমাদের। আপনি বলছিলেন একটু আগে মাটির সেই টানের কথা, সেই কবিতার কথা, গানের কথা, তো একটা গানই হয়ে যাক। অনেকক্ষণ তো গল্প করলাম। আচ্ছা, দুজনে কি করবেন? নাদিয়া আপা আপনি ধরেন। ঠিক আছে, যদি মনে হয় আমিও জয়েন করবো। জুমের বন্ধুরা আপনারাও গানটা কমন পড়লে, এবং এটা কমন গান হবে নিশ্চয়ই। ঠিক আছে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়। এই আমার দেশ, এই আমার প্রেম, আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। দারুণ দারুণ দারুণ, ভালোই তো গান। হয়তো আসলে হয় কি সব চাপা পড়ে যায় কাজের মাঝে। এরকম আড্ডা আসলে মেয়েদের জন্য খুব ভালো হয়, মাঝে মাঝে আমরা নিজেকে একটু ফিরে পাই। আসলে অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথাটা শুনে, নিজেকে ফিরে পাওয়া। হ্যাঁ, নিজেকে ফিরে পাওয়া। আচ্ছা, জুম আড্ডা আবার চলে যাচ্ছি, অনেকে অপেক্ষা করছেন। আকলিমা জাহান, আকলিমা আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আলাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। খুব ভালো লাগতেছে। আর আপনার সাথে মনে হয় আমি আজকে প্রথম বোধ হয়। আচ্ছা, এই জন্য আপনাকে আবার আরো সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, মাটির গন্ধ আসলেই, বিশেষ করে শৈশবে যখন গ্রামে ছিলাম, সেই ছুটির দিনে যখন গ্রামে মামা বাড়িতে বেড়াতে যেতাম, সে আমের মানে বৈশাখ মাসে মাটিতে আম পড়তো, সেই আমগুলো কুড়াতে, কিংবা বৃষ্টি যখন আসতো, প্রথম বৃষ্টি যখন আসে গ্রীষ্মের পরে, সেই মাটির বৃষ্টির পানিটা পড়ার পরে মাটির যে সুন্দর একটা ঘ্রাণ, সেটা কিন্তু আসলে এটা ভোলা যায় না। আর এখনই যদি এই শহরের জীবনের যখন হাঁপিয়ে উঠি, আর ভালো লাগে না, একঘেয়েমি লাইফ, তখন কিন্তু সেই আমরা মাটির গন্ধ পেতে সেই গ্রামে ফিরে যাই। বাহ, ভালোই লাগলো। মাটির গন্ধ কখনোই ভোলা যাবে না, মাটির গন্ধ আমাদের একদম না। অনেক ধন্যবাদ আপা, ভালো থাকবেন। এবারে মমি আপার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, কেমন আছেন মমি আপা? শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। মাটির ঘ্রাণ আশপাশে আছে? মাটির ঘ্রাণ নেয়ার মতো? মাটির ঘ্রাণ নেয়ার মতো কোনো, বলুন। জি বলুন আপা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, প্রশ্ন করবেন না আমি বলবো? না, আপনি বলুন, আপনি আপনার অনুভূতি বলুন। মানে কথা খুব অস্পষ্ট শোনা যাচ্ছে না। যাই হোক, আজকের বিষয়টা আপু অনেক সুন্দর। মাটির ঘ্রাণ, মাটির ঘ্রাণ বলতে আমরা সেই শৈশবে ফিরে যাই, কারণ আমার জন্ম আপু সিরাজগঞ্জে। শৈশবটা ছিল অনেক মধুর, অনেক সুন্দর। মাটির ঘ্রাণ বলতেই সেই
ঝড়ের দিনে আম কুড়ানো, তারপর নদীর ধারে যমুনা নদীর তীরে ঘুরে বেড়ানো, মাছ ধরা, দাদি নানির হাতে ভাত মাখানো খাওয়া, অনেক সুন্দর ছিল মধুর দিনগুলো। এখনো খারাপ লাগলে আমরা প্রত্যেক বছর এই ছুটির দিনে সেই সিরাজগঞ্জে যাই। তারপরে এখন সর্ষে ফুলের সিজন চলছে, অনেক সুন্দর, ভীষণ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবার নার্গিস আপার কাছে যাচ্ছি। নার্গিস আপা বলুন, ছোট্ট করে বলুন, আমাদের সময় শেষ অনেকটা। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাটির ঘ্রাণ খুবই মানে একটা চমৎকার একটা বিষয়, যে এটাকে বলতে গেলে যে গ্রামে ফিরে যাওয়া, শহর থেকে যে বিচ্ছিন্ন, এটা খুব ভালো লাগে। তার কারণ কি, মাঝে মাঝে যেতে হয়, গ্রামের সাথে মিশতে হয়। তারপর শহরের জীবনেও আমরা থাকি, মাঝে মাঝে গ্রাম না পেলেও রাস্তায় হাঁটাহাঁটি করা, নিচে গ্রাউন্ডে একটু মানে খেলাধুলা করা, এগুলো করা হয়। গার্ডেনিং তো আছেই ওটা। কিন্তু ঢাকা শহরে তো পার্ক আছে, পার্ক আছে আপা, অনেক পার্ক আছে কিন্তু ঢাকা শহরে। এটাই আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কথা ফুরোবে না, আবার আসবো আপনাদের কাছে আগামী পর্বে। তো আমাদের হাতে আসলে একদম কম সময়, ছোট্ট করে একদম 1 মিনিটের মধ্যে আপনার অনুভূতিটা বলুন নুসরাত আপা। অনুভূতি মানে এখানে আসার অনুভূতি, আপনাদের সাথে গল্প করার অনুভূতি, এটা না আড্ডা। আমাদের তো আসলে আড্ডা শেষ হবে না, কিন্তু আজকে এই মুহূর্তে আমরা শেষ অবস্থায় চলে এসেছি। আসলে এই যে এরকম আড্ডা দেয়া, হ্যাঁ, এই যে নেক্সাস টেলিভিশন যে আমাদের একটা সুযোগ মানে সুযোগ করে দিয়েছে, আমরা অনেক অপরিচিত মানুষ এখানে আছি, পরিচয় হওয়া, এই যে মানুষের সাথে আমাদের ইন্টারাকশন বিষয়টা, এটার অনুভূতি আসলে অসাধারণ। ধন্যবাদ। আমারও একই রকম আপার মতোই খুবই ভালো লাগছে সবার সাথে কথা বলে। এখানে এসে আমি আসলে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং তো ভালো লাগছে আমরা যেন আমাদের মাটির এই শিকড়টাকে না ভুলে না যাই, এবং এটা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে আমরা ছড়িয়ে দিব। সেটাই। আমি আমাদের আড্ডার একেবারে শেষ পর্যায়ে একটা কথা খুব ইমোশনাল, সেটা হচ্ছে যে একটা সময় আমাদের মুরব্বীরা বলতেন যে আমাকে আমার বাবার পাশে কবর দিও, গ্রামের বাড়িতে কবর দিও। এই যে একটা ব্যাপার আছে, তো সেটা বলতে বলতে আমার জসিমউদ্দিনের কবর কবিতার কথা মনে পড়ছে। তো অনেক অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন, খুব ভালো লাগলো। তো কবিতাটা পড়তে পড়তেই বিদায় নেই। আপনাকেও ধন্যবাদ আপু। আমাদের এই আড্ডা একেবারে আজকে শেষ। লেডিস ক্লাবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কবিতা পড়তে পড়তেই বিদায় নিচ্ছি। জসিমউদ্দিনের কবর। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তার ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এইখানে তোর বাবাজি ঘুমায়, এইখানে তোর মা, কাঁদছিস তুই, কি করিব দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে করিল আমারে ডাকি, বাপজান আমার শরীর আজি কি যে করে থাকি। ঘরের মেঝেতে সবটি বিছায়ে করিলাম বাছা শো, সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ। গোরের কাফনে সাজায় তাহারে চলিলাম ঘরে বয়ে, তুমি যে কহিলা বাপজান মোর, কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার কত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে।